জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদি নানি। তরুণদের কেউ যদি নতুন রাজনৈতিক দল গঠন করে তাকে স্বাগত জানাবে বিএনপি, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে হতাশ হবে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পরাজিত ফ্যাসিস্টকে সুযোগ তৈরি করে দেয়া। জাতীয় শিক্ষক দিবসে বিএনপির প্রীতি সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটিরই পক্ষে। তরুণদের কেউ নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানাবে, তবে তা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন হলে জনগণ হতাশ হবে। এমনকি নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পরাজিত ফ্যাসিস্টকে সহায়তা করা বলেও জানান তিনি। সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিংবা অযথা কূটতর্ক আমি সময়ের অপচয় বলেই মনে করি। তবে একই সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জনগণ যদি বৃহত্তর স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য ধরে মানতে পারে, মেনে নিতে পারে, তাহলে যারা সরকারে রয়েছেন তাদের ধৈর্য এবং সহনশীলতা আরো অনেক বেশি থাকা জরুরি বলে আমরা মনে করি। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্য পরিকল্পনার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর আলোচনায় একথা বলেন তিনি। বাংলাদেশের জাতীয় সত্তার যে বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা দেশ যখন তার জাতীয় সত্তা নিয়ে একটা ক্রাইসিসে ছিল, বাংলাদেশের জাতীয়তাবাদের মাধ্যমে উনি আবার জাতীয় সত্তা দিয়েছে। যারা সংস্কারের কথা বলছে আমি তাদেরকে বলবো, একটু বিএনপির জন্মটা কি কারণে হয়েছে এবং সেখান থেকে যে সংস্কার আজ পর্যন্ত হয়েছে, বাংলাদেশের যত সংস্কার হয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, 90% সংস্কার করেছেন বিএনপি। আওয়ামী লীগ বিচার বিভাগ ধ্বংস ও রাজনৈতিক ব্যবস্থা অবনমন ঘটিয়ে জনগণকে গোলাম বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দিনাজপুরের বড় ময়দানে কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা নিরাপত্তা ও মর্যাদার সাথে সব ধরনের কাজ করতে পারবেন। তারা বলে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে যে তোমাদেরকে ঘরের ভিতরে আটকায় ফেলবে, এর হতে পারবে না। আমাদের মা বোনেরা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করে না, সামাজিক কাজকর্ম করে না, সবই করবে ইনশাআল্লাহ। সেদিন বাড়তি দুইটা জিনিস নিয়ে আরো করবে, তারা আনন্দের সাথে করবেন। একটি হচ্ছে মর্যাদা, আরেকটি হচ্ছে নিরাপত্তা। 111 নিয়ে ভয় পাওয়ার কিছু নেই জানিয়ে সংস্কারের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে, তাই কারো তাবেদারি করার আর দরকার নেই। এর আগে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় অংশ নেন। সেখানে অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ফিরে আসলে আবারও ফ্যাসিবাদ কায়েম করবে, তাই তাদের নির্বাচনে আসতে দেয়া যাবে না। জানান, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতের জন্য এই সংস্কারের কাজ চলছে। উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জে যান মাহফুজ আলম। 111 নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই, বরং আমরা বলবো, রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ। বিএনপি 1-11 মতো সরকার চায়, যার মাধ্যমে কারচুপি করে তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আর আওয়ামী লীগ গুজব ছড়িয়ে দেশে বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার আলাদা 2 অনুষ্ঠানে তারা এমন মন্তব্য করেন।
আমরা দেখছি হঠাৎ করে এসে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তাদের কাছে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না। তারা নতুন নিরপেক্ষ সরকার চায়, যেই সরকার ১/১১-তে যেরকম ভাবে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে বসিয়ে দিয়েছিল বাংলাদেশকে, যেন এমন একটি সরকার দেয়া হয় নিরপেক্ষ সরকারের নামে, যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে, সেই রকম সরকার তারা চায়। তারা এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা। এই মুখ তো আর তারা দেখাতে পারছে না, এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিকেল ৫টার পর অন্তর্বর্তী সরকারের প্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। ৪ দিনের সফরে অধ্যাপক মোহাম্মদ ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দেন। তিনি ৪ জন রাষ্ট্রপ্রধান, মন্ত্রী পর্যায়ের ৪ প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০ জন শীর্ষ কর্মকর্তা, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ কোম্পানির প্রধান নির্বাহী, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ৯টি প্রোগ্রাম, ৮টি মিডিয়া এঙ্গেজমেন্ট এবং আরও ২টি অন্য অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। দেশকে এগিয়ে নিতে তরুণদের সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়ার রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ। দুপুরে সাভারে অনুষ্ঠিত ৮ম জাতীয় যুব সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। সকালে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের কনভেনশন হলে এই সম্মেলন হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৮ শতাধিক তরুণ অংশ নেন। আর উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টারিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ জানান, তরুণদের সৃজনশীলতা ও পরিবর্তনের ইচ্ছাশক্তি বাংলাদেশকে আরও উন্নত করতে পারে। জেগে উঠেছে এই দেশের তরুণ সমাজ, এবং একবার জেগে উঠলে তো আর ঘুমোতে যাওয়া যায় না, যায় কি? জাগ্রত তরুণ এই দেশকে এবার পরিবর্তন করবে। 2024 আমাদের ছেলেমেয়েরা দেশকে ভালোবাসতে শিখেছে, এই মাটিকে ভালোবাসতে শিখেছে, ফ্ল্যাগকে সম্মান করতে শিখেছে। ওরা এবার দেশটাকে গড়বে, যেখানে আমরা পারিনি সেখান থেকে তাদের শুরু। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান চলমান থাকলে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে একমত হতে হবে সকলকে। ডিআরইউতে পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে ধাবিত হচ্ছে বলে অভিযোগ করে নূর। বলেন, সরকার গঠনের পর থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে উপদেষ্টারা। অন্তর্বর্তী সরকারের মধ্যে পরিবর্তন এনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান নূর। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোন রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দের আমরা শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে কয়টা কর্মসূচি করেছে কোন দল, কোন ছাত্র সংগঠনের আন্দোলনকারীরা? ধারাবাহিকভাবে কর্মসূচি চালানো দরকার ছিল। 5 মাস যেতে না যেতেই সরকার এবং রাজনৈতিক দল, সবাই না হয়তো কিছু কিছু রাজনৈতিক দল মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে। এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না। আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়াঝাঁটি, এই বিভাজনই আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিবে। খুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যাকাণ্ডের জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে হত্যার রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এদিকে ময়নাতদন্তের পর অর্ণবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্ণব হত্যাকাণ্ডে পরিবার, স্বজন ও এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। তারা নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। এর আগে শুক্রবার রাত 9:15টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থী অর্ণবকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
প্লাস্টিক ও রাবারের তৈরি পাদুকা উৎপাদনে ভ্যাট অব্যাহতির দাবি জানিয়েছে পাদুকা প্রস্তুতকারক সমিতি। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এ দাবি জানান। ব্যবসায়ীরা বলেন 15% ভ্যাট আরোপ করা হলে ক্ষুদ্র ও মাঝারি পাদুকা শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। এ সময় তারা বলেন নতুন করে ভ্যাট আরোপ করা অযৌক্তিক। এটি কার্যকর হলে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। স্বল্প আয়ের ক্রেতাদের কথা বিবেচনার পাশাপাশি এই শিল্পের নেতিবাচক প্রভাব কাটাতে সরকারকে সিদ্ধান্ত বিবেচনার দাবি জানান এই খাতের ব্যবসায়ী নেতারা। পাদুকা উৎপাদনে জড়িত ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য বড় হয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় দফায় চার ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে 200 ফিলিস্তিনি জিম্মিকে। স্থানীয় সময় শনিবার দুপুরে ইসরায়েলি 4 নারী বন্দীকে রেড ক্রসের হাতে তুলে দেয় হামাস। এর প্রায় 3 ঘন্টা পর চুক্তি অনুযায়ী ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান 200 ফিলিস্তিনি। দীর্ঘ 16 মাস পর হামাসের হাত থেকে 4 নারী সেনা মুক্ত হওয়ায় উচ্ছ্বসিত তেল আবিব। এদিকে স্বজনদের ফিরে পেয়ে আনন্দে ভাসছে ফিলিস্তিনের নাগরিকেরা। বন্দি বিনিময়ের দৃশ্য দেখতে জড়ো হন হাজারো মানুষ। 2023 সালের 7 অক্টোবর নেহাল আর্মি বেজ থেকে যে 7 নারী সেনাকে জিম্মি করা হয় তাদের মধ্যে এই 4 জনও ছিল। চলমান ও নতুন সকল ধরনের বৈদেশিক সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র। দূতাবাসগুলোয় পাঠানো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফাঁস হওয়া নথিতে উঠে এসেছে এই তথ্য। যদিও এর আওতামুক্ত থাকবে ইসরায়েল ও মিশর। এর আগে গেল সোমবার বৈদেশিক উন্নয়নের প্রকল্প পর্যালোচনার জন্য 90 দিন সহায়তা স্থগিতের নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের সবচেয়ে বড় দাতার রাষ্ট্র যুক্তরাষ্ট্রের 2023 অর্থ বছরে বৈদেশিক সহায়তার পরিমাণ ছিল $7,200 কোটি। নতুন সিদ্ধান্তের কারণে গাজায় মানবিক ও ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। মুলতানের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে 20 উইকেটের পতন দেখল টেস্ট দুনিয়া। টস জিতে ব্যাটে নামে উইন্ডিজ। নোমানের দুর্দান্ত হ্যাট্রিকে 38 রানেই 7 উইকেট হারায় সফরকারীরা। টেস্টে পাকিস্তানের হয়ে প্রথম স্পিনার হিসেবে হ্যাট্রিকের মাইল ফলক ছুঁয়েছেন নোমান। 58 রানে 8 উইকেট হারানো উইন্ডিজকে রক্ষা করেছেন গুদাকেশ মতির 55 রানের ইনিংসে 100 পেরোয় ক্যারিবিয়ানরা। রোজ করেছেন 25 রান, ওয়ারিকান করেছেন 36 রান। শেষ পর্যন্ত 163 রানে থামে উইন্ডিজের ইনিংস। নোমান আলী নিয়েছেন 41 রানে 6 উইকেট। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তানও। ওয়ারিকান ও মতি বল হাতে নেন 7 উইকেট। শেষ পর্যন্ত সৌদ শাকিলের 32 ও মোহাম্মদ রিজওয়ানের 49 রানের কল্যাণে 154 রানে অল আউট হয় পাকিস্তান। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।